রনির অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাতাড়ি মেরেছেন, কারোর কথা শোনেননি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রনি গর্ভবতী, এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আধমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে থেকে এই খবর বের করে, নিশ্চিত তাদের সবাই ভুল বুঝবে। রনি মারের চোটে অজ্ঞান হয়ে গেছে, সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রনিকে জড়িয়ে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল। ফরিনা রনির মুখে পানি ছিটিয়ে দেন। রনি কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রনির সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালোও তো বাসে। দরজার বাইরে থেকে সে শুনছে রনির চিৎকার। রনি চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য, তোমরা কই? আব্বা মাইরা ফেলাইতেছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য, কই তুই? আম্মা। দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি, এক নিঃশ্বাসে মেরে গেছেন। রনিকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রনির তলপেটে বেশি আঘাত করেছেন, আর রনি আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহ দোহাই লাগে, আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেনি। যখন কড়া টানার জন্য প্রস্তুত হয়, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রনির গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রনি উপুর হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রনি বলে চিৎকার করে ওঠেন। ছুটে আসেন রনির কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেননি। রনি গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন, তো গিয়েছেনই, আর আসার নাম নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন। কবিরাজ আসার অনেকক্ষণ পরে রনি চোখ খোলে। ফরিনা আমিনাকে বললেন, সেরির বিয়া দিতে কইছিলাম, দিলি না। সেরির কথা শুনছিলি তোরা, এখন মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী সেরি এখনো বাপের ঘরে থাহে। আমিনা কিছু বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করেন। ফরিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই আগামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘোমটা টানা। ফরিনা রনিকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডায়? রনি কিছুই বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নামছে। ফরিনা তেজ নিয়ে বললেন, কি রে সেরি, এখন আর কথা আয় না কেন? বাচ্চার বাপের নাম কি তা কইবি তো? বিয়া তো দেওয়ান লাগবো। তবুও রনি চুপ, তার কান্নার বেগ বেড়ে গেছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন, লাবণ্য, লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রনির সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রনিকে দেখে। রনি অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য, সত্যি বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও একই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে, দুইজনে প্রায় দেখা করে বাড়ির পেছনে, খালের পাড়ে, অনেক বছর হয়েছে প্রেমের। রনির কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝালু কণ্ঠে রনিকে বললেন, এই সেরি চুপ কর, এখন কান্তাছোস ক্যারে? কুকাম করার সময় মনে আসিল না? আমরারে কইতে পারলি না তোর আব্দুল্লে পছন্দ, আর আব্দুলই বা কেমন ধাসের মানুষ?
প্রস্তাব লইয়া আইতে পারে নাই, তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে। নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল। রনি কাঁদতে কাঁদতে বলল। ফরিনা পাল্টা বললেন, কয়দিন তর সয় নাই, শরীর গরম হইয়া গেছিল বেশি, খারাপ সেরি কোন হানের। আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুলরে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করছে এই কাজ, ও তো এমন না, মুখ দেখে কি বোঝা যায় কে কেমন? আমির উত্তরে কিছু বলল না। রনি আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র। রনি আমিরের পায়ে ধরে বসে পড়ে, আকুতি করে বলল, দা ভাই, ওনারে কিছু কইেন না, ওনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস, পা ছাড় রনি, পা ছাড়। দা ভাই, দোহাই লাগে। আমি রনিকে 2 হাতে তুলে দাঁড় করালো, এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসব, বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই? সত্যি। রনি হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রনি মাথা ঘুরে পড়ে যেতেই পদ্মজা ধরে ফেলে। আমিনা ফরিনা এগিয়ে আসেন, তারপর রনিকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রনির খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগে সব মার ও ব্যথা তুচ্ছ বলে মনে হচ্ছে। রনি আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে, দ্বিতীয়বার ভাবেনি। অন্ধভাবে ভালোবেসেছে। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে সব শেষে। রনি নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তিকর হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত কেউ আর খেয়াল করল না সেই হাসি। পদ্মজা খেয়াল করে। রনির এই হাসি বেশিক্ষণ থাকল না। বিকেলবেলা আমি দুঃসংবাদ নিয়ে ফিরল। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রনির কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে সব ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে, মাথা ব্যথা করছে খুব, রাগে দপদপ করে কাঁপছে। চোখ বন্ধ করে ভাবে, এই আনন্দপুরে পাপের সাম্রাজ্য কে তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়। কুল কিনারা পাওয়া যায় না। সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগে ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ওম ছেড়ে ফেলে অজু করে আসে। এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তোলে। একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করে আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়। গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি। আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখল রনি মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায়নি, নিজের মতো জগৎ তৈরি করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছে খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর জায়গা ত্যাগ করল। রনি অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর দরজায় পায়চারি করতে থাকল। ফরিনা বেগম তসবিহ পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, উইঠা পড়ছো তুমি? চুলায় আগুন ধরাইছো?
পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে বলল, না। পরিণা এ নিয়ে কথা বাড়ালেন না, মৃদু কণ্ঠে আদেশ করলেন, লাবণ্যরে ডাইকা তুলো গিয়া। সেরিডা আইজও মানুষ হইল না, ভোরের আলো ফুইটা গেছে, হে এখনো ঘুমাই। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকলো। পদ্মজা আওয়াজ করে দরজা খোলে, তাও রনির ভাবান্তর হলো না। সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রনির দিকে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আড়মোড়া ভেঙে ঘুমো ঘুমো চোখে পিটপিট করে তাকিয়ে বলল, আজ ফলাফল হইব, আর তুই ঘুমাচ্ছিস। পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো। যখন বুঝতে পারল তখন লাফিয়ে উঠে বসল সে। বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলিজাটা কাঁপতাছে, কি ভয়ানক কথা মনে করাইয়া দিলি। উফ। পদ্মজা হাসল, বলল, কলিজা লাফাই না, বুক ধুক ধুক করে। ওইটাই ওইটাই, আমি ফেল করব, রনি আপার মতো মায়ের খাবো দেখিস, আমার কষ্ট হইতাছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। রাতে ঘুমোতে ঘুমোতে মাঝরাত হয়ে গেছে। পদ্মজা লাবণ্য ছটফটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছুই হবে না দেখিস, বেহুদা চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায়। এইবার পদ্মজা হেসে ফেলল। রনির দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রনি কাঁদছে। পদ্মজা 2 পা রনির দিকে এগিয়ে, আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রনির পাশে বসে ডাকল, আপা। রনি চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট হয়ে রনির চোখে ভিড় জমিয়েছে। রনি অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তো তোমারে বুদ্ধিমতী কয়, তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি, আমারে দেখাইয়া দিবা শান্তির পথ। মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে। পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢোক গিলে বলে, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো, নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, একদিন ঠিক শান্তি খুঁজে পাবা। আমার মতো পাপীরে আল্লাহ কবুল করব? আল্লাহ তাআলার মতো দয়াবান উদার কেউ নেই। পাপ মুছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রনি জানালার বাইরে তাকান, আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে পদ্মজা? ব্যভিচার করছো আপা, বিয়ের আগে এভাবে। আপা, এসব আর ভেবো না, আর যা হওয়ার হয়েছে। দুনিয়াত আর চাওনের আর পাওনের কিছু নাই আমার, আখিরাতের জন্য সম্পদ জমা এবার। রনি অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা মাথায় সোজা সিঁথি করে সবসময়। এক অংশে সিঁথি দেখা যায়, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র দেখতে, দেখলেই মন জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি এত ভালো পদ্মজা। রনি মৃদু হেসে বলল, আর তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসল, বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাইলে পড়ে নাও। ওই দিনটার পর আর গোসল করি নাই। আজ করবে কিন্তু? করব। আসি, আসো। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতেই রনির কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়।
পেছন ফিরে একবার রনিকে দেখে। রনি হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও রনি আপাকে, শান্তির পথে ফিরে আসার রহমত দাও। বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমির সেই সকাল 10টায় বের হয়েছে। এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আর একবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশন পাবে। সে এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন হলো দেখা হয় না। প্রথম প্রথম মায়ের জন্য সে কাঁদত। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আছরের আজান পড়েছে, এখনো ফেরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখল, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। আমিরের সাথে হেমলতা আর পূর্ণা এসেছে। দুজনের পরনে কালো বোরকা। 3জন আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার ওপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর পথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে 2 তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা সম্ভব নয়। পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে গিয়েও নিজেকে সামলে নিল, তবুও দৌড় থামালো না। সদর ঘরের দরজায় এসে সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয়ে যায়। পূর্ণা পদ্মজাকে দেখেই জড়িয়ে ধরে, ফোপাতে থাকলো। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের, এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, মনকে মনে পড়ে না। শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুর বাড়ি আসা কি এতই সোজা? তাহলে শ্বশুর বাড়ি পাঠানোর কি দরকার আম্মা, যদি বাবা মা সহজে নাই আসতে পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমারও মনে পড়ে। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন, 750 মার্কস পেয়েছিস, স্টার মার্কস, ফার্স্ট ডিভিশন, এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল আর ঠোঁট জলে ভেজা। এমতো অবস্থায় হাসল, তাকে মায়াবী শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছেন। তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন। পরিণা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে। ওনার মুখ আগে আগে ছোটে। আম্মাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমি ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন, আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা বললেন, বলেছেন এই অনেক। বললেই তো হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন। এটা বলবেন না, আজই ফিরে যেতে হবে আমার, কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? আবার আসবো, অনেকদিন থেকে যাব। আজকের রাতটা এখানে থেকে যান। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করল। হেমলতা হাসলেন। ফরিনা কিছু বলছেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবার তাকিয়ে ভেতরের সব দেখে ফেলতে পারে। আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোন দেশের রাজরানী। তার ওপর আমির দরদ দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন,
আপা, কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করেছে খুব। হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার চেষ্টা করেও ব্যর্থ হলেন। তারপর বললেন, কি বলছেন আপা? বিরক্ত হইতাম ক্যারে? এই প্রথম আইছেন, খুশি হইছি, তাই বলুন। দরজায় দাঁড়ায় গপ আর কতক্ষণ করা যাইব? আহেন, ঘরে আহেন। ফরিনা দ্রুত সটকে পড়েন। সদর ঘরে আগে আগে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন। মহিলা এত চালাক, সত্যি সত্যি বুঝে ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে কয়েক সেকেন্ড হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসল। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়া উপলক্ষে শিরিন ও শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এখন হাওলাদার বাড়িতেই আছে। দুই বোন হেমলতা আর পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে বসে আছে। আমির এখনো লাবণ্যর ফলাফল কাউকে বলেনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো, লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ধুকধুকানি থেমে যায়। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। নিশ্চিত ফেল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। আমির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো, তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে। লাবণ্য তড়িঘড়ি থেকে বিছানা থেকে নামে, গায়ের ওড়না ঠিক করে দরজা খোলে। সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর ম্যাট্রিক পাশ করুম, কসম। এই বছরই তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার ম্যাট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে তাকালো, তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসল। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আরেকটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রিদওয়ান হাওলাদার। হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তেই রিদওয়ান বিব্রত হয়ে ওঠে, চোখ সরিয়ে নেয়। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। এ যেন সাপুড়ে ও সাপের খেলা। রাতের খাবার শেষ হয়েছে সবে মাত্র। এশার আজান পড়েছে অনেক আগে। পূর্ণা, পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পুলকিত। আনন্দ বয়ে যাচ্ছে মনে। একটু পরপর উচ্চস্বরে হাসছে। হেমলতা একবার ভাবলেন নিষেধ করবেন এত জোরে হাসার জন্য। এরপর কি ভেবে আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন। আমির সবার মনোযোগ পাওয়ার জন্য বলল, আমার একটা কথা ছিল। সবাই আমিরের দিকে তাকালো। আমির নির্দ্বিধায় বলল, আগামীকাল ফিরবো আমি। হেমলতা বললেন, ঢাকায় যাইবা? জি, পদ্মজাকে নিয়েই যাব, সাথে লাবণ্যও যাবে। দুইজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে আমিরের পাশে এসে দাঁড়ালো। আবদার করে বলল, দা ভাই, তুমি কইছিলা আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা। সেরি মানুষ বাইরে যাইতি কেন? কলসাটা বড় হয়ে গেছে। রেগে বললেন ফরিনা। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখল, এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? হ। লাবণ্যর মাথায় গাঁটটা মারল আমির। এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শেখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদিত হয়ে বলল, পদ্মজা শিখাইয়া দিব, এইটা কোনো ব্যাপারই না দা ভাই। আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। তুই পাগল হইছস বাবু, এই শরীরে একা বাইরে পাঠাইয়া দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা। একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক।
পরিণা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদ কথা বলছে না, মানে তিনিও আমিরের দলে। তাহলে আর কথা বলেই বা কি হবে? এই সংসারে এমনিতেও তার দাম নেই, কেউ কথা শোনে না, নিজের মতোই বকবক করেন। পরিণা উঠে চলে যান। হেমলতা বললেন, কালই চলে যেতে হবে, 2-3 দিন পর গেলে হবে না? আমির নম্রভাবে বলল, না আম্মা, আমি 8 বছর হলো ঢাকা গিয়েছি, এর মধ্যে এই 3 মাসের মতো হলো গ্রামে থেকেছি, ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সব সামলেছিল, এখন তো ভাইয়াও চলে এসেছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব যেতে চাই, আপত্তি করবেন না। হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন, তাহলে আগামীকালই যাচ্ছ? জি, আব্বা আমাকে তো অনেক আগেই বলেছি, পদ্মজাও জানে, কিন্তু পদ্ম ভাবেনি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে। কাল চলে যাব বলেই আপনাকে নিয়ে এসেছি, আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়। হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বললেন, তোমাদের কিসের ব্যবসা আজ জানলাম না? মজিদ অবাক হয়ে বললেন, আত্মীয় হলেন এতদিন, এখনো জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল। আমি তো ভেবেছি আপনি জানেন, তাই বলিনি। আম্মা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, মানে কাঁচামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বা, রেদওয়ান আর চাচা আছেন। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়, আমাদের অফিসও আছে। গোডাউন আর অফিসের সব কাজ আমাকে একা সামলাতে হয়, বলতে পারেন আমারই সব। অনেক বড় ব্যাপার, হেসে ফেললেন হেমলতা। তিনি জানতেন না আমির এতটা বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস মানে কম কথা নয়, এ সম্পর্কে মোটামুটি জানেন তিনি, কলেজে থাকাকালীন জেনেছেন। পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে। পদ্মজা বলল, কথা বলছিস না কেন? কাজ চলে যাবা আপা? তাই তো কথা হচ্ছে, আমার খুব মনে পড়ে তোমাকে। কাঁদছিস কেন? আমি তো আসবো। সে তো অনেক অনেক মাস পরে আসবা। পদ্মজা কিছু বলতে পারল না। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে। খলিল আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছে। বিকেল থেকে হৃদয়নের দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়েছে, খায় না? না, মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায়, তবুও খায় না। জোর করে খাওয়াতে পারিস না? ধমক মারে, কথা শুনে না। আম্মা ঘাড় তেড়া। ঠিক বলেছ, উনি কেমন ঝগড়া করে আম্মার সাথে। উনিটাকে আব্বার প্রথম বউ, তুমি তো দেখতেও যাওনি। শ্বশুর বাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না। বল না কেমন আদর করে তোদের? খুব ভালো, সহজ সরল, আম্মাকে খুব মানে। প্রেম আর প্রান্তকে অনেক আদর করে, দেখতেও সুন্দর। আগে সাপুড়েদের বউদের মতো সাজতো, আমার পছন্দ না বলে এখন আর সাজে না। তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস। এখন করি না। তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো? সে তো জানতে হবে না। তাহলে উনি ভালো, তাই তো? মিলেমিশে থাকিস সবাই। ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার। বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে আমার নেই। পদ্মজা থমথমে স্বরে বলল। পূর্ণা বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। ঘুমাবি। আমার খেয়াল রাখবি। আমাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত, সারাক্ষণ ভাবে। তুই কথা বলবি, সময় দিবি। আমি তোমার মতো সব সামলাতে পারি না। চেষ্টা করবি। ভোরে উঠে মগা ভাইয়াকে পাঠাবো, আবার প্রেমা প্রান্তকে নিয়ে আসতে। সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কান্না পাচ্ছে খুব। কতদূর চলে যাবে আপা? পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরে ভেতরে আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, দ্রুত চলে আসবো। পদ্মজা মাঝে শুয়েছে, তার দুই পাশে হেমলতা আর পূর্ণা। পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে,
আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে। হেমলতা নীরবতা ভেঙে পদ্মজাকে বললেন, পদ্ম, ও আম্মা, শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারুর না, সবাই একা। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখবি, নিজের ওপর আস্থা রাখবি, সৎ পথে থাকবি, কখনো কারোর ওপর নির্ভরশীল হবি না। তুই যদি কারোর ওপর ভালো থাকার দায়িত্ব দিস তাহলে ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয়। নিজেকে কখনো একা ভাববি না। যেখানেই থাকি আমি, আমার প্রতিটা কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে। আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকার কোনো মানে হয় না, মৃত্যুতে ঢলে পড়তে হয়। আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দিয়ে বড় করে তোলা, বাস্তবতা দেখানো। সেই দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু। পদ্মজা চাপা স্বরে বলে, সেটা কি আম্মা? জানি না। তুমি এত কি ভাবো আম্মা? মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া করবে ঠিক মতো। আমি পরের বারে এসে যেন দেখি মোটা হয়েছো। হেমলতা হাসলেন, সাদা ধবধবে দাঁত ঝিলিক মারে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, পরের বার যখন আসবি একদম অন্যরকম দেখবি। কথা দিচ্ছ? দিচ্ছি। পদ্মজা হাসল। পূর্ণাও বলল, আমাকেও জড়িয়ে ধরো আপা। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন। তারপর বললেন, এবার চুপচাপ ঘুম হবে, আর কোনো কথা না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে কান খাড়া করে শোনেন কেউ হাঁটছে। কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন। সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন। পায়ের শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে যান। সাদা পাঞ্জাবি পরা একটা পুরুষের অবয়ব দেখতে পান তিনি। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, রিদওয়ান। রিদওয়ান কেঁপে উঠে পেছনে ফিরল। চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে অপ্রস্তুত হয়ে পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে। হেমলতা প্রশ্ন করলেন, এত রাইতে এখানে কি করছো? জি জি আমি হাঁটছিলাম। এত রাইতে? রাই তো হাঁটি, জিজ্ঞাসা করতে পারেন অন্যদের। হেমলতা রিদওয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিয়ে বলল, কোনোভাবে আমাকে খুন করতে এসেছো কি? রিদওয়ান থতমত খেয়ে গেল। বলল, না না, আপনাকে কেন খুন করতে যাব? প্রমাণ সরাতে। হেমলতার সহজ কথা। রিদওয়ান হঠাৎই অন্যরকম স্বরে বলল, সে তো আমিও একজন প্রমাণ, স্বচক্ষে দেখা জলজ্যান্ত প্রমাণ। আপনি আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন, যেহেতু দুজনই একই পথের পথিক। কাউকে কারোর খুন করার প্রয়োজন নেই। আমি এখানে অন্য কাজে এসেছি। হেমলতা কঠিন চোখে তাকান। পরপরই শীতল চোখ নিয়ে বললেন, শুভরাত্রি। রিদওয়ান হেসে হেলে দুলে চলে যায়। হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বেই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে, হাত নাড়াতে কষ্ট হয়। ভর দিয়ে ওঠা আরো কষ্টদায়ক। তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ।